আচ্ছা, সো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সো লাস্ট ডে কভার করা হয়েছিল অ্যাড্রেস স্পেস পর্যন্ত, রাইট? লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস, ইয়েস অর নো? ইয়েস স্যার। এতটুকু। সো টুডে উইল কন্টিনিউ ফ্রম মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ওকে, সো এতটুকু তো আমরা আমাদের মনে আছে নাকি যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা কি? সো লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে কে? সিপিইউ। কখন? যখন প্রসেসটাকে বা প্রোগ্রামটাকে কি কম্পাইল করা হয়, তাই না? কম্পাইলার লোড করা হয়। আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস জেনারেট হয় কখন? যখন হচ্ছে গিয়ে প্রোগ্রামটা রান হয়, তাই তো? সো লজিক্যাল অ্যাড্রেস কি? সিপিইউ প্রসেসটা যখন ক্রিয়েট হয় তখন হচ্ছে গিয়ে সিপিইউ জেনারেটেড যে লোকাল অ্যাড্রেসগুলো সেগুলো হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস। আর ফিজিক্যাল অ্যাড্রেস কি? যেই পার্টিকুলার অ্যাড্রেসে হচ্ছে কি প্রসেসটাকে র্যামে অ্যালোকেশন দেওয়া হয়, সেটাই কি ফিজিক্যাল অ্যাড্রেস, তাই তো? তো এখন কথা হচ্ছে এই লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসকে কি ম্যাপ তো করতে হবে, তাই না? কারণ প্রসেসে প্রসেসের মানে রান টাইমে কি ম্যাপ করা লাগে না? সো মনে করেন প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস 0 থেকে 4, মানে ওর অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 5। তো সেইটা অ্যালোকেট হয়েছে গিয়ে 20 থেকে হচ্ছে গিয়ে 24-এ মেইন মেমোরিতে। সো সেটাকে তো মানে কোনোভাবে ম্যাপ করা লাগবে, তাই না? সেটা ম্যাপ করতে তো কোনো একটা মেকানিজম দরকার যে রান টাইমে, কারণ সিপিইউ তো ইন্টারাক্ট করবে এইখানে, মানে র্যামে। সিপিইউ তো আর ডিরেক্টলি হার্ড ডিস্কে ইন্টারাক্ট করতে পারবে না প্রসেসের উপরে, তাই না? সো র্যামের তো এই পার্টিকুলার অ্যাড্রেসেই প্রসেস ওয়ানকে পাবে, তার লজিক্যাল অ্যাড্রেসগুলার করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসগুলো তো এইগুলাই, এর মধ্যেই 20 থেকে 24-এর মধ্যে। এখন এই ম্যাপিংটা কে করে প্রসেসের রান টাইমে? এই ম্যাপিংটা করে হচ্ছে কি মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। ওকে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট নামের এক ধরনের রেজিস্টার হচ্ছে কি, বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট নামের এক ধরনের হার্ডওয়্যার টুল হচ্ছে গিয়ে এই ম্যাপিংটা করে। মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বা এমএমইউ যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্রসেসের রান টাইমে হচ্ছে গিয়ে তার লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করে। ওকে, সো সো এটা কিভাবে করে? সো বেসিক্যালি যেটা হয়, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে এক ধরনের রেজিস্টার ইউজ করা হয়, উইচ ইজ রিলোকেশন রেজিস্টার। বেসিক্যালি কনফিউজ হওয়ার দরকার নাই, এই রিলোকেশন রেজিস্টারটা বেসিক্যালি হচ্ছে গিয়ে বেসড রেজিস্টার। ওকে, মানে প্রসেসটা মেইন মেমোরির যেই পার্টিকুলার অ্যাড্রেস থেকে হচ্ছে গিয়ে অ্যালোকেশন পাওয়া স্টার্ট করছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে বেসড রেজিস্টার। ওকে, সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এমএমইউ এর বেস রেজিস্টারই হচ্ছে গিয়ে রিলোকেশন রেজিস্টার। ওকে, মানে রিলোকেশন রেজিস্টার হিসেবে বেস রেজিস্টারকে ইউজ করা হয়। ইজ অ্যাডেড টু এভরি অ্যাড্রেস জেনারেটেড বাই ইউজার প্রসেস অ্যাট দ্য টাইম ইট ইজ সেন্ড টু মেমোরি। সো যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে যখন সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে যে এই অ্যাড্রেসের ডেটাটা সে এক্সট্র্যাক্ট করতে চায়, বা এই অ্যাড্রেসের ডেটার উপর সে অ্যাক্সেস চায়। সো যেটা করে সেই লজিক্যাল অ্যাড্রেসে কি করা হয়, রিলোকেশন রেজিস্টার বা বেস রেজিস্টারের ভ্যালুটা অ্যাড করা হয়। সেটা যদি প্রসেসের অ্যালোকেশন রেঞ্জের অ্যাড্রেস স্পেসে থাকে, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে, তাহলে হচ্ছে গিয়ে সেই পার্টিকুলার অ্যাড্রেসে অ্যাক্সেসটা দেওয়া হয়, আদারওয়াইজ ট্র্যাপ জেনারেট করা হয়। ওকে, সো বেস রেজিস্টার ইজ নাও কল্ড রিলোকেশন রেজিস্টার, যেটা বললাম। সো বেসিক্যালি এমএমইউতে যে রিলোকেশন রেজিস্টারটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বেস রেজিস্টারই। ওকে, অ্যান্ড ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরে এমএস ডস যে ওএসটা আছে সেখানে 4টা রিলোকেশন রেজিস্টার ইউজ করা হতো। ওকে, সো দেন ইউজার প্রোগ্রাম ডিলস উইথ লজিক্যাল অ্যাড্রেসেস, ইট নেভার সিজ দ্য রিয়েল ফিজিক্যাল অ্যাড্রেসেস। সো ইউজার প্রোগ্রাম ডিল করে শুধুমাত্র লজিক্যাল অ্যাড্রেসের সাথে, ইউজার প্রোগ্রাম কোনো ফিজিক্যাল অ্যাড্রেস দেখতে পায় না। ওকে, so execution time binding occurs when reference is made to location to memory. So basically যখন হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে হয়, তখন যেটা করা হয়, যেটা করে এমএমইউ, সেটা হচ্ছে গিয়ে প্রসেসর এক্সিকিউশনের টাইমে হচ্ছে গিয়ে পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটার ম্যাপ মেন ম্যাপড ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করে। ওকে, লজিক্যাল অ্যাড্রেস বাউন্ড টু ফিজিক্যাল অ্যাড্রেসেস, প্রত্যেকটা ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস, একটা প্রসেসের প্রত্যেকটা ভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে গিয়ে মেইন মেমোরিতে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা থাকে। ওকে, সো এখন দেখি এমইউ কাজ কিভাবে করে। সো মনে করি হচ্ছে গিয়ে সিপিইউ, সো সিপিইউ হচ্ছে গিয়ে এই এই লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছে। ওকে, সো এই যে এমএমইউ সিপিইউ জেনারেট করার পরে সেটা হচ্ছে কি এমএমইউর কাছে যায়, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের কাছে যায় অ্যাড্রেসটা ম্যাপ করার জন্য। ওকে, সো রিলোকেশন রেজিস্টারের ভ্যালু আছে 14,000, তার মানে কি এইটা হচ্ছে গিয়ে বেস রেজিস্টার, এই পার্টিকুলার মনে করি প্রসেস ওয়ান।
প্রসেস 1 এর বেস রেজিস্টার হচ্ছে গিয়ে 14000। সো যেটা করবে সেটা হচ্ছে গিয়ে যে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করেছে সিপিইউ সেটা হচ্ছে গিয়ে সেটাকে অ্যাড করবে হচ্ছে গিয়ে বেস রেজিস্টারের ভ্যালুর সাথে 346। সো কত হয় 14346। সো এই ফিজিক্যাল অ্যাড্রেসটাতেই হচ্ছে গিয়ে এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসটা ম্যাপ করা আছে। সো সে হচ্ছে গিয়ে এই অ্যাড্রেসের অ্যাক্সেসটা প্রসেসকে দিয়ে দিবে। ওকে, সো দ্যাটস হাউ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ম্যাপস লজিক্যাল অ্যাড্রেস উইথ ইটস করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস ডিউরিং রান টাইম অফ এ প্রসেস। ওকে, সো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বুঝতে পেরেছেন এটা কি অ্যান্ড কিভাবে কাজ করে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. ওকে, সো তাহলে এখন আমরা নতুন একটা কনসেপ্ট দেখি উইচ ইজ নোন অ্যাজ ডায়নামিক লোডিং। সো ডায়নামিক লোডিংটা কি? আচ্ছা, সিনারিওটা চিন্তা করেন এরকম, মনে করেন একটা প্রসেস আছে উইচ ইজ অফ 70 GB অ্যান্ড র্যাম আছে উইচ ইজ অফ 32 GB। সো এটা কি পসিবল যে এই প্রসেস 1 কে র্যামের মধ্যে অ্যালোকেট করে এক্সিকিউট করা? ইয়েস অর নো? Yes, sir. কিভাবে পসিবল? স্যার ওটা 70 GB না, আর ওটা তো 2200। 70 GB আর 32 GB, র্যামের সাইজ ছোট না প্রসেসর থেকে? অলসো 32। হুম, না স্যার, অ্যালোকেশন দেওয়া যাবে না। অ্যালোকেশন দেয়া যাবে না। আপাতত এটা মনে করতেছেন অ্যালোকেশন দেয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে কম্পিউটার সিস্টেমে এমন কি কোনো ইস্যু কখনো কি ইস্যু পাইছেন যে র্যামের থেকে বড় সাইজের প্রসেস এক্সিকিউট করতে গেলে সেটাকে এক্সিকিউট করা যায় না? এমন কোনো দিন কি ইস্যু হয়েছে সোফার দেখছেন? সো মনে করেন হচ্ছে গিয়ে 32 GB র্যাম, আপনি এক্সিকিউট করলেন 70 GB একটা গেমকে। সো ইস্যু কি হয়েছে? গেম তো এক্সিকিউট হয়েছে তাই না? হচ্ছে। সো এটা কিভাবে করা হয়? এই যে র্যামের থেকে ক্যাপাসিটির থেকে বড় কোনো প্রসেস যদি এক্সিকিউট করতে হয় সেই ইস্যুটা ডিল করতে হচ্ছে গিয়ে ডায়নামিক লোডিং ইউজ করা হয়। ওকে, আই রিপিট, র্যামের থেকে বড় সাইজের কোনো যেহেতু র্যামের সাইজ লিমিটেড, ক্যাপাসিটি লিমিটেড, সো র্যামের থেকে বড় সাইজের যদি কোনো প্রসেসকে এক্সিকিউট করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডায়নামিক লোডিংটা ইউজ করা হয়। ডায়নামিক লোডিংয়ের কনসেপ্টটা কি? ফার্স্টে যেটা করা হয়, প্রসেসটাকে হচ্ছে গিয়ে প্রসেসে তো অনেকগুলা টাস্ক থাকে, এতটুকু তো আমরা জানি তাই না? মনে করি এইগুলা প্রসেসের টাস্ক। ওকে, সো প্রসেসের সবগুলা টাস্ককে হচ্ছে গিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে প্রসেসের টাস্কগুলাকে মাল্টিপল সাবটাস্কের গ্রুপে, মানে সাবটাস্কের মাল্টিপল গ্রুপে ডিভাইড করা হয়। ওকে, আই রিপিট, প্রসেসের টাস্কগুলাকে সাবটাস্কের মাল্টিপল গ্রুপে ডিভাইড করা হয়। ওকে, এতটুকু ক্লিয়ার? এই যে সাবটাস্কের প্রত্যেকটা গ্রুপকে বলা হয় রুটিন। সো আমি প্রসিজারটা আবার বলতেছি, প্রসেসের টাস্কগুলাকে মাল্টিপল সাবটাস্কের অনেকগুলা মাল্টিপল সাবটাস্কের গ্রুপে হচ্ছে গিয়ে ডিভাইড করা হয়। আর এই সাবটাস্কের গ্রুপগুলা, প্রত্যেকটা সাবটাস্কের গ্রুপগুলা আর নোন অ্যাজ রুটিন। ওকে, এখন এখানে একটা ব্যাপার আছে, ইউজুয়ালি প্রত্যেকটা রুটিনের সাইজ সমান হয়। ওকে, ইউজুয়ালি প্রত্যেকটা রুটিনের, মনে করি এটা রুটিন 1, রুটিন 2, রুটিন 3, রুটিন 4 অ্যান্ড রুটিন 5, ইউজুয়ালি প্রত্যেকটা রুটিনের সাইজ সমান হয়। রুটিনের মানে রুটিনটা বেসিক্যালি কয়টা ইনস্ট্রাকশন থাকবে এক এক রুটিনে, এই রুটিনে এইটার উপর বেস করে করা হয় না। রুটিনটা বেসিক্যালি করা হয় হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুটিনের সাইজ কত হচ্ছে এটার উপর বেস করে, সাইজের উপর বেস করে হচ্ছে গিয়ে রুটিনটা করা হয়। ওকে, সাধারণত রুটিন সবগুলা রুটিনের সাইজ সেম থাকে। এই যে সাব টাস্কের গ্রুপে ডিভাইডটা করা হয় হচ্ছে গিয়ে সাইজের উপর বেস করে। ওকে, যে সাইজটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট টু 2 to the power n থাকে। ওকে, বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এখন যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে, যদি মনে করেন কোনো প্রসেস, এমন কোনো প্রসেসকে এক্সিকিউট করা হয় যেটার সাইজ হচ্ছে গিয়ে র্যামের থেকে বড়, সেই পুরা প্রসেসটাকে র্যামে অ্যালোকেশন না দিয়ে যেটা করা হয়, প্রসেসের যেই টাস্কটা এক্সিকিউট করতে হবে সেটা যেই পার্টিকুলার রুটিনে থাকে সেই রুটিনটাকে হচ্ছে গিয়ে র্যামে অ্যালোকেশন দিয়ে এক্সিকিউট করা হয়। লেটস সে এমন একটা টাস্ক, এই প্রসেস 1 এর এমন একটা টাস্ক হচ্ছে গিয়ে করতে হবে যেটা হচ্ছে গিয়ে রুটিন 2 তে আছে। সো যেটা করা হয়, র্যাম হচ্ছে গিয়ে
র্যামে হচ্ছে কি অ্যালোকেশন করা হয়, অ্যালোকেট করা হয় হচ্ছে কি রুটিন 2 কে, অ্যান্ড সেইটাকে এক্সিকিউট করা হয় পুরো প্রসেসটাকে অ্যালোকেশন না দিয়ে। ওকে, বুঝতে পারছেন? দ্যাটস হাউ ডাইনামিক লোডিং ওয়ার্কস। বুঝতে পারছেন কিভাবে কাজ করে এটা? জি স্যার। মানে কিভাবে হচ্ছে কি একটা বড় সাইজের প্রসেসকে, র্যামের থেকে বড় সাইজের প্রসেসকে হচ্ছে গিয়ে র্যামে অ্যালোকেশন দিয়ে এক্সিকিউট করা হয়। সো বেসিক্যালি পুরাটা প্রসেসকে এক্সিকিউট করা হয় না, স্টেপসটা কি মাল্টিপল রুটিনে ডিভাইড করা হয়। যেই টাস্কটাকে এক্সিকিউট করতে হয় সেই টাস্কটা যেই রুটিনে আছে সেই রুটিনটাকে হচ্ছে কি র্যামে লোড করা হয়, সবগুলা রুটিনকে লোড না করে। ওকে, সো রুটিন ইজ নট লোডেড আনটিল ইট ইজ কল্ড। তার মানে কি কোনো প্রসেসের রুটিনকে কখনোই কল করা হয় না, লোড করা হয় না র্যামে যতক্ষণ না সেটা কল হয়। ওকে, বেটার মেমোরি ম্যানেজমেন্ট ইউটিলাইজেশন যেটা বুঝলাম, আনইউজড রুটিন ইজ নেভার লোডেড। সো যে রুটিনটার দরকার নাই, প্রয়োজন নাই বা এক্সিকিউট করার দরকার নাই, ওই রুটিনটাকে কখনোই র্যামে লোড করা হয় না। যেটা বললাম, যেই রুটিনটার দরকার হয়, মানে এমন রুটিনকেই লোড করা হয় যেটা হচ্ছে গিয়ে যেই টাস্কটা এক্সিকিউট করতে হয় ওই টাস্কটা হচ্ছে গিয়ে রুটিনের মধ্যে আছে, এমন রুটিনকে এক্সিকিউট করা হয়। অল রুটিনস কেপ্ট অন ডিস্ক ইন রিলোকেটেবল লোড ফরম্যাট। সো বেসিক্যালি যেটা করা হয়, প্রত্যেকটা রুটিন হচ্ছে গিয়ে রিলোকেট করা যায়, মানে হচ্ছে গিয়ে রিলোকেট করা যাবে এমন একটা লোড ফরম্যাটে হার্ড ডিস্কে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এক্সিকিউটেবল ফাইল হিসেবে থাকে। ওকে, ওই এক্সিকিউটেবল ফাইল কি বেসিক্যালি কি রিলোকেট করা যায় তো, তাই না? সো বেসিক্যালি র্যামের এক এক সময় যখন দরকার হয় তখন কোনো একটা ফ্রি স্পেসে এক্সিকিউট করতেছে, এমনভাবে রিলোকেট করা যায়। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে রিলোকেটেবল লোড ফরম্যাটে হচ্ছে গিয়ে হার্ড ডিস্কে রুটিনগুলো থাকে, বেসিক্যালি হচ্ছে গিয়ে এক্সিকিউটেবল ফাইল হিসেবে থাকে। ওকে, যাতে হচ্ছে কি ওইটাকে আবার লোড কইরে তারপর হচ্ছে গিয়ে এক্সিকিউট করতে না হয়, মানে 3-4 স্টেপের কাজ যাতে না করতে হয়। ওকে, জাস্ট ডিরেক্টলি যখন হচ্ছে গিয়ে কল পাবে তখনই হচ্ছে গিয়ে যাতে ওটাকে লোড, মানে ডিরেক্টলি র্যামে লোড করে ফেলা যায়। ওকে, so useful when large amount of code are needed to handle infrequently occurring cases. So basically হচ্ছে গিয়ে এটা কোন কেসে ইউজফুল, যখন হচ্ছে গিয়ে লার্জ অ্যামাউন্ট অফ কোড ভেরি অফটেন এক্সিকিউট করার প্রয়োজন হয় না, ইনফ্রিকুয়েন্টলি অকার করে, অকারিং কেসেস, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে ইউজফুল, খুব ইউজফুল। নো স্পেশাল সাপোর্ট ফ্রম দ্য অপারেটিং সিস্টেম ইজ রিকোয়ার্ড। এই যে ডাইনামিক লোডিংয়ের যে প্রসিজারগুলা, প্রসেসের টাস্কগুলোকে অনেকগুলো রুটিনে ডিভাইড করা, সেম সাইজের অনেকগুলো রুটিনে ডিভাইড করা, এরপরে যে রুটিনটা দরকার সেই রুটিনকেই খালি এক্সিকিউট করা, এই যে এন্টায়ার প্রসিজারটাতে, এই এন্টায়ার প্রসিজারে হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেমের কোনো স্পেশাল সাপোর্ট প্রয়োজন পড়ে না। ওকে, সো বেসিক্যালি এই টোটাল ডায়নামিক লোডিংয়ের টোটাল ফাংশনগুলো হচ্ছে কি ইমপ্লিমেন্ট করা হয় প্রোগ্রামার যখন প্রোগ্রামটা ডিজাইন করে তখন। আই রিপিট, ডায়নামিক লোডিংয়ের প্রপার মেকানিজম বা প্রপার ফাংশনগুলোকে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা হয় যখন প্রোগ্রামটাকে প্রোগ্রামার ডিফাইন করে তখন। ওকে, অ্যান্ড ওএস ক্যান হেল্প বাই প্রোভাইডিং লাইব্রেরিজ টু ইমপ্লিমেন্ট ডায়নামিক লোডিং। সো ওএস এর ইনভলভমেন্টটা কোথায়? ওএস হচ্ছে গিয়ে ডায়নামিক লোডিং ইমপ্লিমেন্ট করার টাইমে হচ্ছে গিয়ে নেসেসারি লাইব্রেরি সাপোর্ট থাকলে সেইটা প্রোভাইড করে হেল্প করে। ওকে, সো ডায়নামিক লোডিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, সো তাহলে এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে কি ডায়নামিক লিঙ্কিং। ওকে, আচ্ছা, একটা কোড কিভাবে এক্সিকিউট করে কেউ একটু বলেন। একটা যে প্রোগ্রাম ডিজাইন করলেন, প্রোগ্রামের সেকশন কয়টা? একটা প্রোগ্রাম, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, সি হোক পাইথন হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, প্রোগ্রামের পার্ট কয়টা? দুইটা না? একটা হেডার, হেডারে কি লাইব্রেরি ফাংশনগুলো থাকে, আর একটা কি বডি। ইয়েস অর নো? হেডার আর মেইন ফাংশন বা হেডার আর বডি, তাই না? এই দুইটা না? জি স্যার। সো যখন প্রোগ্রামটাকে কম্পাইল করা হয় তখন কি হয়? যেই ইনস্ট্রাকশনগুলো লিখছেন ওই ইনস্ট্রাকশনগুলা এক্সিকিউট হতে যে নেসেসারি লাইব্রেরি সাপোর্ট লাগবে সেগুলা কি সিঙ্ক হয় না? সো বেসিক্যালি কি হেডার আর বডি এই দুইটা পার্ট কি সিঙ্ক হয়ে কি একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এরপরে সেই এক্সিকিউটেবল ফাইলটাই তো এক্সিকিউট করা হয়, তাই না? সো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে স্ট্যাটিক লিঙ্কিং। ওকে, সো স্ট্যাটিক লিঙ্কিং কি? যখন হচ্ছে গিয়ে সিস্টেম লাইব্রেরি আর প্রোগ্রাম কোডকে কম্বাইন করা হয় রান টাইম এনভায়রনমেন্ট বা লোডারের থ্রুতে, অ্যান্ড সেইটাকে হচ্ছে গিয়ে এক্সিকিউশনের জন্য বাইনারি প্রোগ্রাম ইমেজে ট্রান্সফর্ম করা হয়। আই রিপিট, সিস্টেম লাইব্রেরি আর প্রোগ্রাম কোডকে যখন কম্পাইল করা হয়, এই কম্পাইলটা করে কে? রান টাইম, মানে যে এনভায়রনমেন্টে কোডটা করতেছেন সেই এনভায়রনমেন্ট,
অ্যান্ড সেটাকে কি করা হয় এক্সিকিউশনের জন্য এগুলাকে কম্পাইল করে হচ্ছে কি একটা এক্সিকিউটেবল ফাইল বা বাইনারি প্রোগ্রাম ইমেজে কনভার্ট করে, এটাই হচ্ছে কি স্ট্যাটিক লিঙ্কিং। ওকে, সো স্ট্যাটিক লিঙ্কিং আপনারা মোরাললেস করে আসতেছেন অলওয়েজই, যখন যখন থেকে কোডিং শুরু করছেন তখন থেকেই করতেছেন। ওকে, সো তাহলে ডায়নামিক লিঙ্কিংটা কি? স্ট্যাটিক লিঙ্কিং এর ইস্যুটা কি? স্ট্যাটিক লিঙ্কিং এর যে ইস্যুটা, এই যে প্রিভিয়াস যে ডায়নামিক লোডিং এ আমরা মানে ডায়নামিক যে লোডিং এর যে কনসেপ্টটা দেখছিলাম, সেইটাতে যে ইস্যুটা হয় সেটাতে স্ট্যাটিক লিঙ্কিং এর কারণে একটা ইস্যু হয়। ওকে, এখন মনে করেন রুটিন 2 এর জন্য এখন বেসিক্যালি এখানে কি হইতেছে, রুটিনে ডিভাইড হইতেছে, কিন্তু লাইব্রেরির যে ব্যাপারটা, লাইব্রেরি হচ্ছে গিয়ে লাইব্রেরি সবগুলা রুটিনেই কিন্তু সেম যাচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং এর জন্য। ওকে, যে হচ্ছে গিয়ে মনে করেন আর ওয়ান এক্সিকিউট করতে লাইব্রেরি লাগবে হচ্ছে গিয়ে 2টা, কিন্তু 16টা লাইব্রেরি ফাংশন ইনক্লুড করা আছে টোটাল, এই 16টাই ইনক্লুড হচ্ছে আর ওয়ানে। সো এটা কি এফিসিয়েন্ট হচ্ছে এক্সিকিউশনের জন্য কোডের? এখন আর ওয়ানের টাস্ক এক্সিকিউট হতে লাইব্রেরি লাগবে, লাইব্রেরি ফাংশন লাগবে 2টা, কিন্তু ও ইম্পোর্ট করে রাখছে 16টা। সেটা কি কোনোভাবেই এফিসিয়েন্ট ইউজ অফ মানে রিসোর্সেস? ইয়েস অর নো? এটা নো। প্রত্যেকটা রুটিনের ক্ষেত্রে। সো এটা এই স্ট্যাটিক লিঙ্কিং এর এই ইস্যুটা হচ্ছে গিয়ে ডায়নামিক লোডিং এর ক্ষেত্রে ফেস করতে হয়। এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ডায়নামিক লিঙ্কিং ইউজ করা হয়। ডায়নামিক লিঙ্কিং যেটা করে সেটা হচ্ছে গিয়ে লিঙ্কিংটা, এই যে স্ট্যাটিক লিঙ্কিংটা এইটাকে পোস্টপন করে মানে রুটিনটা এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত। ওকে, কোনো একটা পার্টিকুলার রুটিন এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত স্ট্যাটিক লিঙ্কিংটা পুরোপুরি পোস্টপন করে দেয়। ওকে, এ স্মল পিস অফ কোড স্টাব used to locate the appropriate memory resident library routine. So basically stub নামের একটা স্মল পোর্শন অফ কোড প্রত্যেকটা রুটিনে থাকে। সেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে এই মানে লাইব্রেরি রুটিনগুলা কোথায়, লাইব্রেরির জন্য একটা রুটিন রাখা হয়, এই লাইব্রেরি রুটিনগুলা হচ্ছে গিয়ে পার্টিকুলার মানে কোনো পার্টিকুলার রুটিনের জন্য হচ্ছে গিয়ে যে লাইব্রেরি সার্ভিস বা লাইব্রেরি সাপোর্ট দরকার, সেই লাইব্রেরি ফাংশনগুলো কোথায় কোন পার্টিকুলার লোকেশনে ইম্পোর্ট করা আছে সেগুলোকে লোকেট করে হচ্ছে গিয়ে লোড করে দেয়। ওকে, স্টাফ করে মানে রুটিনের মধ্যে লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করা থাকে না। ওকে, এই ক্ষেত্রে স্টাফ রিপ্লেসেস ইটসেলফ উইথ দ্য অ্যাড্রেস অফ দ্য রুটিন। তো যেটা করে স্টাফ, যেটা করে সেটা হচ্ছে কি নিজেকে ওই রুটিনের অ্যাড্রেস দিয়ে রিপ্লেস করে অ্যান্ড এক্সিকিউট দ্য রুটিন, রুটিনটাকে এক্সিকিউট করে দেয়। সো অপারেটিং সিস্টেম চেকস ইফ রুটিন ইজ ইন প্রসেসেস মেমোরি অ্যাড্রেস। অপারেটিং সিস্টেম চেক করে যে রুটিনটা প্রসেসের মেমোরি অ্যাড্রেসে আছে কি না। যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেমোরি প্রসেসের মেমোরি অ্যাড্রেস স্পেসে হচ্ছে গিয়ে রুটিনটাকে অ্যাড করে নেয়। ডায়নামিক লিঙ্কিং ইজ পার্টিকুলারলি ইউজ ফর লাইব্রেরিজ। সো এটা লাইব্রেরি ইউজ করার জন্য অনেকটা হেল্পফুল, কারণ হচ্ছে কি আননেসেসারি লাইব্রেরি প্রত্যেকটা রুটিনেই আননেসেসারি লাইব্রেরি হচ্ছে কি ইনক্লুড করা লাগতেছে না। অ্যান্ড সিস্টেম অলসো নোন অ্যাজ শেয়ার্ড লাইব্রেরি। এমন কিছু লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল রুটিনের মধ্যে আছে শেয়ার্ড। সো সেই লাইব্রেরিগুলো হচ্ছে গিয়ে শেয়ার্ড লাইব্রেরি। ওকে, যে মানে এমন রুটিনস যেগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল মানে সরি মাই ব্যাড, এমন লাইব্রেরিজ যেগুলো হচ্ছে গিয়ে মাল্টিপল রুটিন ইউজ করছে সেগুলো হচ্ছে গিয়ে শেয়ার্ড লাইব্রেরিজ। আচ্ছা দেখি এখন স্টাবের কনসেপ্টটা দেখি। সো এইটা মনে করি প্রসেস, প্রসেস হচ্ছে গিয়ে রুটিন মনে করি 3টা, অ্যান্ড দিস ইজ র্যাম। সো বেসিক্যালি এই যে প্রত্যেকটা রুটিনের একটা স্মল পোর্শন অফ কোড হচ্ছে গিয়ে স্টাফ। স্টাফ কি করে, স্টাফ হচ্ছে গিয়ে এই পার্টিকুলার রুটিনটা এক্সিকিউট হতে যে নেসেসারি লাইব্রেরি ফাংশন লাগবে সেগুলার অ্যাড্রেসটাকে লোড করে। ওকে, রুটিনের মধ্যে আগে থেকে কোনো অ্যাড্রেস মানে আগে থেকে কোনো লাইব্রেরি ফাংশন লোড করা ছিল না। সো আমরা মনে করি হচ্ছে গিয়ে আর2কে হচ্ছে গিয়ে এক্সিকিউট করা লাগবে। ওকে, সো তাহলে আর2 উইল বি অ্যালোকেটেড ইন দ্য র্যাম। সো র্যামে লোড করার পরে যেটা হবে, প্রথমে হচ্ছে গিয়ে স্টাফটাকে লোড করা হয়, স্টাফটাকে এক্সিকিউট করা হয়। সো স্টাফ যেটা করে সে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার প্রথমে হচ্ছে গিয়ে আর2 এর স্টাফকে লোড করা হয়। ওকে, সো পুরা কোডটাকে লোড করা হয় না। সো স্টাফ কি করে, এক্সিকিউট হয়ে হচ্ছে গিয়ে ওই পার্টিকুলার লাইব্রেরি মানে আর2কে মানে এক্সিকিউট করতে যে নেসেসারি লাইব্রেরি ফাংশনগুলো লাগবে সেগুলার অ্যাড্রেসকে লোড করে সেগুলাকে লোড করে এরপরে হচ্ছে গিয়ে আর2 এর যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলাকে লোড করে দেয়, মানে নিজেকে রিপ্লেস করে। ওকে, মানে নিজেকে রিপ্লেস করে হচ্ছে গিয়ে আর2 এর পুরো ইনস্ট্রাকশনগুলোকে লোড করে দেয়। ফার্স্টে লাইব্রেরি ফাংশনগুলোকে অ্যাড্রেসগুলোকে লোড করে, লাইব্রেরি ফাংশনের অ্যাড্রেসগুলোকে লোড করে হচ্ছে গিয়ে যেটা করে আর2 এর ইনস্ট্রাকশনগুলোকে লোড করে নিজেকে রিপ্লেস করে। ওকে, এরপরে লিঙ্কিং হয়ে এক্সিকিউট হয়।
সো দ্যাটস হাউ ডাইনামিক লিঙ্কিং ওয়ার্কস। সো বুঝতে পারছেন ডাইনামিক লিঙ্কিং কিভাবে কাজ করে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. আচ্ছা, so তাহলে এখন আমরা এই যে র্যামে যে প্রসেস এক্সিকিউট করার জন্য প্রসেসগুলো যে অ্যালোকেশন দেয়া হয়, সো সেটার মেকানিজমগুলো দেখবো। ওকে, সো ফার্স্ট খুবই আর্লিয়েস্ট মেকানিজম হচ্ছে গিয়ে কন্টিজিউয়াস অ্যালোকেশন। সো কন্টিজিউয়াস অ্যালোকেশনটা কি? সো একটা প্রসেসকে যদি র্যামে এক্সিকিউশনের জন্য অ্যালোকেশন দেয়া হয় তাহলে হচ্ছে গিয়ে এমন মেমোরি অ্যাড্রেস স্পেসেই দেওয়া হবে যেগুলো হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি আছে, মানে স্ক্যাটার্ডভাবে র্যামের বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন অ্যাড্রেস স্পেস অ্যাভেলেবল আছে, ওগুলাতে স্ক্যাটার্ডভাবে অ্যালোকেশন হচ্ছে গিয়ে দেয়া হয় না। ওকে, সো কন্টিজিউয়াস অ্যালোকেশনটা কি? বেসিক্যালি এমন মেমোরি মানে র্যামকে এমন একটা মেমোরি স্পেসে অ্যালোকেট করা যেই মেমোরি স্পেসের মেমোরি অ্যাড্রেসগুলো কন্টিজিউয়াসলি আছে, মানে কন্টিনিউয়াসলি আছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে কন্টিজিউয়াস অ্যালোকেশন। সো আমি যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে কি এরকম, মনে করেন প্রসেস 1 তাকে অ্যালোকেশন দিতে হচ্ছে গিয়ে 5টা অ্যাড্রেস স্পেস লাগবে। ওকে, মানে তার লজিক্যাল অ্যাড্রেস 5টা। ওকে, সো লোয়ার পোর্শনে অলওয়েজ ওএস থাকে। সো প্রসেস অ্যালোকেশনের জন্য আসলে র্যামের অবস্থাটা এরকম থাকে। ওকে, সো র্যাম যদি এটা হয়, সো মনে করেন র্যামের অ্যাড্রেস স্পেস 0 থেকে 999। ওকে, সো লো এইটা অলওয়েজ মনে রাখবেন লোয়ার অ্যাড্রেস স্পেসে বাই ডিফল্ট ওএস লোড থাকে। এখন কত থেকে কত পর্যন্ত এটা ডিপেন্ড করে ওএস এর টাইপের উপরে। ওকে, সো ওএস অলওয়েজ লোয়ার মেমোরি অ্যাড্রেস স্পেসে অকুপাইড থাকে অ্যান্ড এটা পিসি অন করার পর থেকে অফ করার আগ পর্যন্ত অলওয়েজ থাকে। ওকে, সো মনে করি 0 থেকে 5 পর্যন্ত ওএস অ্যালোকেটেড। তাহলে স্যার, ড্রয়িং দেখা যাচ্ছে না। ড্রয়িং দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, একটু আগেরটা কি দেখছিলেন? জি স্যার, আগে পর্যন্ত দেখছি। এখন দেখা যায়? জি স্যার, আচ্ছা, প্রসেস 1। প্রসেস 1 দেখা গেছে কিন্তু নতুন যেটা করলাম সেটা দেখা গেছে, এখন দেখা যায়? জি স্যার। মানে দুইটা দাগ দিছি যে, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, সো তাহলে হচ্ছে কি প্রসেস 1 কে অ্যালোকেট করতে মনে করেন 5টা মেমোরি অ্যাড্রেস স্পেস লাগবে, মানে লজিক্যাল অ্যাড্রেস স্পেস ওর 5টা। সো এখন মনে করেন র্যাম, সো এইটা অলওয়েজ মনে রাখবেন র্যামের লোয়ার মেমোরি স্পেস হচ্ছে কি অপারেটিং সিস্টেম অ্যালোকেট থাকে। ওকে, সো সেটা কত পর্যন্ত সেটা হচ্ছে কি ডিপেন্ড করে ওএস এর উপরে। ওকে, সো মনে করি 0 থেকে 5 পর্যন্ত ওএস অ্যালোকেট করে রাখছে। সো তাহলে প্রসেস অ্যালোকেশনের অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 6 থেকে 999 পর্যন্ত। সো এই পর্যন্ত অ্যাড্রেস যে অ্যাড্রেস স্পেসগুলো আছে সেগুলোতে হচ্ছে গিয়ে প্রসেস অ্যালোকেট করা যাবে, মানে সিস্টেম র্যাম হচ্ছে গিয়ে প্রসেস অ্যালোকেট করতে পারবে, 0 থেকে 5 পর্যন্ত পারবে না। সো তাহলে বেসিক্যালি হচ্ছে গিয়ে 6 থেকে 99 পর্যন্ত যে মেমোরি অ্যাড্রেসগুলো আছে সেগুলোতে প্রসেস অ্যালোকেট করা যাবে। ওকে, ফর এক্সিকিউশন। এখন P1 কে কন্টিজিউয়াস অ্যালোকেশনের মেকানিজম অনুযায়ী P1 কে এমন একটা অ্যাড্রেস স্পেসে অ্যালোকেট করতে হবে যেখানে হচ্ছে গিয়ে 5টা মেমোরি অ্যাড্রেস পরপর আছে, মানে কন্টিনিউয়াসলি আছে। ওকে, এইটা করা যাবে না যে হচ্ছে গিয়ে 2 বাইট এখানে, দুইটা মেমোরি অ্যাড্রেস স্ক্যাটার্ড ভাবে আরেকটা জায়গাতে, আর 1 বাইট আরেক, মানে একটা মেমোরি অ্যাড্রেস আরেক জায়গাতে। ওকে, সো কন্টিনিউয়াস মেমোরি রুলস অনুযায়ী মনে হচ্ছে কি P1 কে এমন একটা জায়গাতেই অ্যালোকেশন দিতে হবে যেখানে 5টা পরপর বা কন্টিনিউয়াস 5টা মেমোরি অ্যাড্রেস অ্যাভেলেবল। সো মনে করে 20 থেকে কত 24। সো এইটা হচ্ছে কি এইটাই এইখানে দেখেন P1 এর কন্টিজিউয়াস মেমোরি অ্যালোকেশন করা হয়েছে। কারণটা কি দেখেন, P1 পুরা র্যামে একটা মেমোরি অ্যাড্রেস স্পেসেই আছে, মাল্টিপল জায়গাতে কিন্তু P1 নাই। অ্যানাদার থিং যেটা, সেটা হচ্ছে গিয়ে P1 এমন একটা অ্যাড্রেস স্পেসে অ্যালোকেশন পাইছে যেখানে হচ্ছে গিয়ে 5টা মেমোরি অ্যাড্রেস 20 থেকে 24 কন্টিনিউয়াসলি আছে। ওকে, সো দ্যাটস দ্য কনসেপ্ট অফ কন্টিজিউয়াস অ্যালোকেশন। ওকে, সো এইটা কখনোই হবে না কন্টিজিউয়াস অ্যালোকেশন যে এক একটা স্ক্যাটার্ড ভাবে এক এক জায়গায় এক এক মেমোরি অ্যাড্রেস নিয়ে অ্যালোকেশন হবে। মনে করেন P2 এ 3টা মেমোরি অ্যালোকেশন লাগবে, 3টা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। সো এইটা কখনোই করা যাবে না যে হচ্ছে কি মনে করেন 33 34 আর এইদিকে মনে করেন 49, দুইটা সেপারেট জায়গাতে হচ্ছে কি P2 কে দুইটা লজিক্যাল অ্যাড্রেস, মানে তিনটা অ্যাড্রেস স্পেসে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, এইটা কখনোই করা যাবে না। সো কন্টিজিউয়াস অ্যালোকেশনে অলওয়েজ অ্যালোকেশনটা এমনভাবে করতে হবে যাতে হচ্ছে কি কোনো একটা পার্টিকুলার প্রসেস এমন অ্যাড্রেস স্পেসে অ্যালোকেশন পায় যেখানে সবগুলো অ্যাড্রেস, তার অ্যালোকেটেড সবগুলো অ্যাড্রেস স্পেস কন্টিনিউয়াস। ওকে, সো কন্টিজিউয়াস অ্যালোকেশন কি এটা বুঝতে পেরেছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান?
জি স্যার। আচ্ছা, সো তাহলে আমরা ফাংশনগুলো আরেকবার জাস্ট রিভিউ করি। মেইন মেমোরি মাস্ট অ্যাকোমোডেট বোথ ওএস অ্যান্ড ইউজার প্রসেসেস। যেটা বললাম মেইন মেমোরিতে কি সবসময় অপারেটিং সিস্টেম আর ইউজার প্রসেস দুইটাই অ্যালোকেট হয়। সো যেহেতু র্যামের রিসোর্স লিমিটেড, দ্যাট ইজ ওয়াই অ্যালোকেশন প্রসিজারটা অবশ্যই এফিশিয়েন্টলি করতে হবে। কন্টিজিউয়াস অ্যালোকেশন ইজ ওয়ান অফ দ্য আর্লি মেথডস। সো মেইন মেমোরি ইউজুয়ালি ডিভাইডেড ইন্টু টু পার্টিশন, তো ইউজুয়ালি দুইটা পার্টিশনে ডিভাইড করা থাকে। সো লোয়ার অ্যাড্রেস স্পেসে হচ্ছে গিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে রেসিডেন্ট অপারেটিং সিস্টেমকে মানে অ্যালোকেট করা হয়। কারণ কি, কারণটা হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ভেক্টরের সাথে অপারেটিং সিস্টেমকে সাধারণত হচ্ছে গিয়ে ইন্টারাপ্ট ভেক্টরের সাথে হচ্ছে গিয়ে অ্যালোকেশনটা দেওয়া হয়, যাতে হচ্ছে গিয়ে ওএস বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারে। এই ইন্টারাপ্ট ভেক্টরগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে র্যামের লোয়ার অ্যাড্রেস স্পেসে করা, মানে মানে কনফিগার করা। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে এই অপারেটিং সিস্টেমকে হচ্ছে গিয়ে লোয়ার অ্যাড্রেস স্পেসে অলওয়েজ অ্যালোকেশন দেওয়া হয়। দেন ইউজার প্রসেসেস দেন হেল্ড ইন হাই মেমোরি। সো অপারেটিং সিস্টেম যতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে অ্যালোকেশন নিয়েছে তার পরের অ্যাভেলেবল অ্যাড্রেস থেকে শেষ পর্যন্ত হচ্ছে বাকি রিমেইনিং অ্যাড্রেসগুলো হচ্ছে গিয়ে ইউজার প্রসেসকে এক্সিকিউশনের জন্য অ্যালোকেশন দেওয়া হয়। ইচ প্রসেস কন্টেইনড সিঙ্গেল কন্টিজিউয়াস সেকশন অফ মেমোরি, যেটা বললাম। সো কন্টিজিউয়াস অ্যালোকেশন অনুযায়ী হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রসেস হচ্ছে গিয়ে এমন একটা অ্যাড্রেস স্পেসে অ্যালোকেট হবে যেই অ্যাড্রেস স্পেসের মানে মেমোরি অ্যাড্রেসগুলো হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি থাকে। ওকে, স্ক্যাটার্ড ভাবে এক এক জায়গায় এক একটা হবে না। সো দেন আমরা তাহলে কন্টিনিউয়াস অ্যালোকেশনের প্রসিজারটা দেখি। ওকে, সো প্রসিজারটা সিম্পল। সো যেটা যেভাবে করা হয় সেটা হচ্ছে গিয়ে রিলোকেশন রেজিস্টার ইউজ করা হয়, মানে ইউজার প্রোগ্রামগুলা থেকে র্যামকে প্রোটেক্টেড রাখার জন্য, যাতে হচ্ছে গিয়ে কোনো প্রোগ্রাম নিজের অ্যালোকেটেড মেমোরি লোকেশন বাদে অন্য কোনো লোকেশনে অ্যাক্সেস নিতে না পারে। ওকে, সেই জন্য হচ্ছে গিয়ে রিলোকেশন রেজিস্টার ইউজ করা হয়। সো রিলোকেশন রেজিস্টার বেসিক্যালি বেস রেজিস্টার যেটা করে, রিলোকেশন রেজিস্টারে কি প্রসেসটা বেস রেজিস্টারের মানে মানে যেই পার্টিকুলার অ্যাড্রেস স্পেস থেকে অ্যালোকেশন স্টার্ট করেছে সেই অ্যাড্রেসটার ভ্যালু হচ্ছে গিয়ে বেস বা রিলোকেশন রেজিস্টারে রাখা হয়। দেন হচ্ছে গিয়ে লিমিট রেজিস্টারে হচ্ছে গিয়ে লিমিট রেজিস্টারে থাকে হচ্ছে গিয়ে প্রসেসটার লজিক্যাল অ্যাড্রেস স্পেস সংখ্যা কয়টা, মানে প্রসেসটা টোটাল কয়টা মেমোরি অ্যাড্রেসের অ্যালোকেশন লাগবে এক্সিকিউশনের জন্য, এই ইনফরমেশনটা থাকে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যাড্রেস লিমিট রেজিস্টারে। ওকে, অ্যান্ড এমএমইউ যেটা করে বা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট যেটা করে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা লজিক্যাল অ্যাড্রেসকে রান টাইমে হচ্ছে গিয়ে প্রসেসের রান টাইমে তাদের করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করে। আর এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে কখনো কার্নেলের কোড মডিফাইড হয় বা কার্নেল যদি মডিফাই হয়ে কার্নেলের সাইজটা চেঞ্জ হয়ে যায়, মানে মনে করেন আপনাদের অপারেটিং সিস্টেম আপডেট নিছে, আপনাদের অপারেটিং সিস্টেম আপডেট দিলে কি আইদার কি সাইজ ছোট হয় বা বড় হয় না, মানে কার্নেলের সাইজটা কি ছোট বা বড় হয় না, ইয়েস অর নো? ইয়েস স্যার। সো কার্নেলের সাইজের চেঞ্জের সাথে সাথে, সো মনে করেন এইখানে ওএস আছে, ওকে, 0 থেকে 5 পর্যন্ত, মনে করেন এইখানে P1, এইখানে P2। সো মনে করেন আপডেট নিয়ে হচ্ছে গিয়ে সাইজ ছোট হয়ে গেল, 0 থেকে 3 পর্যন্ত আছে, তাহলে কি এই যে এগুলারও অ্যাড্রেস চেঞ্জ হবে না, ইয়েস অর নো? এই অ্যাড্রেসগুলো কি নতুন করে ম্যাপ করতে হবে না এই প্রসেসগুলোর অ্যাড্রেসগুলোকে, ইয়েস অর নো? ইয়েস স্যার। সো দেন আবার মনে করেন কার্নেলের সাইজ বড় হয়ে গেছে 0 থেকে 10, সো সেই ক্ষেত্রেও কি অ্যাড্রেস এই পার্টিকুলার প্রসেসগুলোর কি মানে বেসিক্যালি কি র্যামের অ্যাড্রেসগুলো কি মানে নতুন করে আবার ম্যাপ করতে হবে না ওএস এর সাইজ চেঞ্জ হলে কার্নেল কোড মডিফাই হয়ে, তাহলে কি এই জি যে স্যার। এই ডাইনামিক্যালি যে মেমোরি অ্যালোকেশনগুলা মানে এই যে অ্যাড্রেস অ্যাসাইনমেন্টগুলা এগুলা এমএমইউ ডাইনামিক্যালি মানে ডাইনামিক্যালি হচ্ছে গিয়ে অপারেট করতে পারে। ওকে, কার্নেল মডিফাই হয়ে কার্নেলের সাইজ চেঞ্জ হলে সেটার সাথে সাথে অ্যাড্রেস স্পেসের ম্যাপিংটা সে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারে। ওকে, সো আচ্ছা তাহলে আমরা প্রসিজারটা দেখি। ওকে, মনে করি একটা প্রসেস P1, তার লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 5, আর বেজ অ্যাড্রেস হচ্ছে গিয়ে মনে করি আমরা হচ্ছে গিয়ে প্রসেস 1 হচ্ছে গিয়ে অ্যালোকেশন পেয়েছে 30 থেকে 34 পর্যন্ত। ওকে, তাহলে বেজ অ্যাড্রেসের ভ্যালু কত? 34। লিমিটের ভ্যালু কত হবে? 34 প্লাস লজিক্যাল অ্যাড্রেস স্পেস। সো কয়টা? 5টা আছে, তাহলে 39। ওকে, সরি 34 কি বলে 30, লিমিট বেস তো 30, রিলোকেশন তো 30, ভুল লিখছি এখানে। রিলোকেশন কি বেসিক্যালি বেস রেজিস্টারের ভ্যালু, সো বেস রেজিস্টারের ভ্যালু কত? 30। সো 30 প্লাস 5, তাহলে উইচ ইজ 35।
ওকে, সো লিমিট রেজিস্টার ভ্যালু হচ্ছে 35। সো মনে করি সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে 3। ওকে, সো ফার্স্টেই চেক করবে লজিক্যাল অ্যাড্রেসটা লিমিট রেজিস্টার থেকে ছোট কিনা। সো ছোট, তাহলে নেক্সট স্টেপে যাবে। সো নেক্সট স্টেপে গিয়ে কি করবে, রিলোকেশন রেজিস্টারের সাথে এমএমইউ লজিক্যাল অ্যাড্রেসটাকে অ্যাড করবে 30 + 3 উইচ ইজ 33। সো 33 হচ্ছে গিয়ে কি 30 আর 34-এর মধ্যে আছে, তাই না? মানে কি P1 এর জন্য একটা ভ্যালিড অ্যাড্রেস, তাহলে 33-তে সিপিইউকে অ্যাক্সেস দিবে। ওকে, সেটার ইনস্ট্রাকশন লোড করতে। ওকে, সো দ্যাটস হাউ কন্টিনিউয়াস অ্যালোকেশন ইজ বিং মেইনটেইনড বাই এমএমইউ। ওকে, সো তাহলে আমরা এখন একটা ডিফারেন্ট ইয়া দেখি, মনে করে এখানে 9 জেনারেট হয়েছে। সো 9 কি লিমিট রেজিস্টার থেকে ছোট না বড়? অথবা মনে করেন 9-এর জায়গাতে মনে করেন হচ্ছে কি জেনারেট হয়েছে মনে করেন 38। ওকে, সো 38 কি লিমিটের থেকে ছোট না বড়? ছোট, তাহলে কি যে নো হয়ে কি ট্র্যাপ আর ট্র্যাপ দিবে না, ট্র্যাপ জেনারেট করবে না, নো হয়ে ইন্টারাপ্ট হবে না? ইয়েস অর নো? Yes, sir. সো এভাবেই আসলে কন্টিনিউয়াস অ্যালোকেশনের টাইমে এমএমইউ হচ্ছে গিয়ে প্রোটেকশনটা এনশিওর করে, যাতে এক প্রসেস এক মানে অন্য প্রসেস অন্য নিজের অ্যালোকেটেড অ্যাড্রেস স্পেস বাদে অন্য কোথাও হচ্ছে গিয়ে অ্যালোকেশন না নিতে পারে। ওকে, সো এরপরে দেখি আমরা আরও কিছু অ্যালোকেশন স্কিম মেথড মেকানিজম দেখি। সো আরেকটা পপুলার অ্যালোকেশন মেকানিজম হচ্ছে কি মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন। ওকে, সো এই মাল্টিপল পার্টিশন অ্যালোকেশনের মেইন কনসেপ্ট যেটা, র্যামটাকে হচ্ছে কি প্রসেস অ্যালোকেশনের জন্য যে স্পেসগুলো থাকে সেই টোটাল স্পেসটাকে হচ্ছে কি অনেকগুলো পার্টিশনে ডিভাইড করে ফেলা। এখন এই পার্টিশনে ডিভাইড আবার দুইভাবে করা যায়, একটা হচ্ছে গিয়ে ফিক্স সাইজ পার্টিশন আর একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল পার্টিশন। ওকে, সো আমরা ফার্স্টে ফিক্স সাইজ পার্টিশন দিয়ে শুরু করি। সো ফিক্স সাইজ পার্টিশন কিভাবে কাজ করে, সো মনে করেন র্যাম। ওকে, এই যে র্যাম আছে, র্যামের লোয়ার অ্যাড্রেস স্পেসে ওএস থাকে, মনে করি সেটা 0 থেকে 4 পর্যন্ত আছে। ওকে, সো তাহলে 5 থেকে 999 পর্যন্ত র্যামের অ্যাড্রেস স্পেস, 0 থেকে 999। তাহলে এই 5 থেকে 999 এই যে অ্যাড্রেস স্পেসগুলো আছে, তো বেসিক্যালি ইনিশিয়ালি র্যামে পার্টিশন কটা থাকে? দুইটা থাকে, তাই না? একটা কি ওএস থাকে আর একটা হচ্ছে গিয়ে এমটি থাকে ইনিশিয়াল ফেজে, সেটাতে হচ্ছে গিয়ে প্রসেস অ্যালোকেশন করা যায়। সো বেসিক্যালি যেই পার্টিশনটাতে প্রসেস অ্যালোকেশন করা যায় সেইখানে মাল্টিপল প্রসেসগুলোকে বিভিন্ন ওয়েতে অ্যালোকেট করার জন্য হচ্ছে গিয়ে মাল্টিপল পার্টিশন করা হয়, যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল পার্টিশনিং অ্যালোকেশন। সো আমরা ফিক্স সাইজ একটা পার্টিশনিং মেথড হচ্ছে গিয়ে ফিক্স সাইজ পার্টিশন। সো ফিক্স সাইজ পার্টিশনটা করা হয় কিভাবে, এই যে প্রসেস অ্যালোকেট করার জন্য র্যামের যে এমটি স্পেস অ্যাভেলেবল স্পেসটা আছে সেইটাকে হচ্ছে গিয়ে ফিক্স নাম্বার অফ পার্টিশনে ডিভাইড করে দেওয়া হয়। ওকে, ফিক্স সাইজ অ্যালোকেশনের পার্টিশনের কনসেপ্ট অনুযায়ী। সো বেসিক্যালি যেটা করা হয় ফিক্স সাইজের ফিক্স নাম্বার অফ পার্টিশনে ডিভাইড করে দেওয়া হয়। ওকে, সো মনে করেন এইখানে 3টা পার্টিশনে ডিভাইড করে দেওয়া হয়েছে। ওকে, লেটসে হচ্ছে গিয়ে একটা পার্টিশন হচ্ছে গিয়ে মনে করেন 200 বাইট, আরেকটা পার্টিশন হচ্ছে গিয়ে 150 বাইট, আরেকটা পার্টিশন হচ্ছে গিয়ে 50 বাইট। ওকে, সো মনে করেন হচ্ছে গিয়ে র্যামকে ফিক্স সাইজের 3টা পার্টিশনে ডিভাইড করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে গিয়ে ফিক্স সাইজ পার্টিশন। ওকে, সো এইখানে কিন্তু প্রত্যেকটা পার্টিশনের সাইজ যে সমান হবে তা না, পার্টিশনের সাইজ ডিফারেন্ট হবে, বাট পার্টিশনগুলোর প্রত্যেকটা পার্টিশনের সাইজ ফিক্স থাকবে, সেই পার্টিশনের সাইজগুলোকে চেঞ্জ করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এই ফিক্স সাইজ পার্টিশনিং হচ্ছে গিয়ে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কন্ট্রোল করে। এটা কিভাবে, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলটা করা হয় হচ্ছে গিয়ে এইভাবে যে প্রত্যেকটা পার্টিশনে অ্যাটমোস্ট একটা প্রসেসই অ্যালোকেট করা যাবে। আই রিপিট, এটা এনশিওর করা হয় এভাবে যে এই ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা এনশিওর করা হয় এভাবে যে প্রত্যেকটা পার্টিশনে অ্যাটমোস্ট একটা প্রসেসই অ্যালোকেট করা যাবে, একটা পার্টিশনে মাল্টিপল প্রসেস অ্যালোকেশন পাবে না ফর ফিক্স সাইজ পার্টিশন। ওকে, সো তার মানে তাহলে এই যে এই কনসেপ্ট অনুযায়ী তাহলে এইখানে আমার ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কত? ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কি একটা র্যামে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম কয়টা প্রসেস অ্যালোকেট করা যায়, তাই না? সেটাই না ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। সো তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং কত হবে ফিক্স সাইজ পার্টিশনে এই যে অনুযায়ী? 3টা। 3টা হবে না? গুড। কিন্তু এই ফিক্স সাইজ পার্টিশনের একটা মেজর ড্রব্যাক আছে, ড্রব্যাকটা কি সেটা বলি। এইখানে মনে করেন প্রসেস ওয়ান মনে করেন এর হচ্ছে গিয়ে সাইজ 150 বাইট। সো সে অ্যালোকেশন পেল। ওকে,
তাহলে এখানে এমটি স্পেস কত স্যার থাকে? জি বলেন। স্যার আপনি কথা বলার অনেকক্ষণ পর ড্রয়িংটা আসে। সেটা মনে হয় আপনার নেটে ল্যাটেন্সির ইস্যু আছে নাকি, বুঝতেছি না। বাকিরা কি সব বাকিদের পার্সপেক্টিভ থেকে কি ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে হয় আপনার মানে ইন্টারনেট ইস্যু আছে। আচ্ছা, ওকে। সো তাহলে এখন দেখেন এই পার্টিশনটা, এই তাহলে এমটি স্পেস কত থাকে এই পার্টিশনে? 200 বাইটের মধ্যে 150 বাইট অকুপাই হয়েছে, তাহলে কত থাকে এমটি? 50 বাইট। 50 বাইটস। ওকে। সো এখন দেখেন আরেকটা প্রসেস পি2 আসলো, এর সাইজ হচ্ছে গিয়ে লেটস সে 130 বাইটস। সো একে অ্যালোকেশন দেওয়া হলো সেকেন্ড পার্টিশনে। সো তাহলে এমটি স্পেস কত থাকে? 20। 20 বাইটস। অ্যান্ড লাস্টলি মনে করেন হচ্ছে গিয়ে পি3 আসলো একটা প্রসেস, সেটার সাইজ হচ্ছে গিয়ে লেটস সে 40 বাইটস। তাহলে কতটুকু থাকে? 10। 10 থাকে থার্ড পজিশনে, এটা তো থাকে। স্যার এখানে যদি আপনার মানে যত বাইট আছে তার থেকেও বেশি বাইট আসলে রিকোয়েস্ট করে তখন তো তখন অ্যালোকেশন আর দেওয়া এটা হবে না, হবে না, হবে না। বেশি বাইট পার্টিশনের থেকে বড় সাইজ আসলে বেশি মানে বুঝছেন তো, এটা পসিবল না তো। মানে একটা পার্টিশনে একটা প্রসেসে অ্যালোকেট করা যাবে, দুইটা পার্টিশন মার্জ করা যাবে না ফিক্স সাইজে, বুঝছেন তো। সো মানে এখানে মানে কনসেপ্টটা এটা ফিক্স সাইজের মানে তখন হচ্ছে কি কি হবে মানে অন্যান্য প্রসেস অ্যালোকেশন গুলা পাবে মানে না, অ্যালোকেশন পাবে না, সিম্পল। এটা কি পরে ওয়েট করলে পরে পাবে বা এরকম কিছু না কারণ না না এখানে না না, যদি ওইটা ইয়া করা হয় ও কখনোই পাবে না। এখানে যদি 200 বাইটের বেশি আসে তাহলে পাবেই না। আচ্ছা ফিক্স ঠিক আছে। সাইজের কনসেপ্টে এটা। ওকে। আচ্ছা, সো এইখানে দেখেন প্রত্যেকটা পার্টিশনেই কিন্তু কিছু এমটি স্পেস আছে। ওকে, মানে ফ্রি স্পেস আছে। আর এই মানে দেখেন এই যে পার্টিশন 1, যেটা পার্টিশন 1-এ সাইজ কত? 200 বাইট। প্রসেস 1 অ্যালোকেট করে রাখছে কত? 150 বাইট। সো এই যে এই পার্টিকুলার পার্টিশনে প্রসেস 1 যে একটা স্পেস অ্যালোকেশন, একটা স্পেসের পার্টিকুলার অ্যামাউন্ট অফ স্পেসের অ্যালোকেশন নিয়ে রাখছে। এই যে র্যাম থেকে যে প্রসেস, মানে বেসিক্যালি র্যাম এখানে দুইটা টার্মের ব্যাপার আছে পার্টিশন, মানে এই যে মানে মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে দুইটা টার্ম অলওয়েজ মাথায় রাখবেন। একটা হচ্ছে কি অ্যালোকেটেড পোর্শন বা অ্যালোকেটেড পার্ট বা অ্যালোকেটেড পার্টিশনস, আর একটা হচ্ছে কি ফ্রি পার্টিশনস বা মোস্টলি হোল। ওকে। সো অ্যালোকেটেড পার্টিশন কোন পোর্শনটা র্যামের? যেই পোর্শনগুলোতে কোনো না কোনো প্রসেসে অ্যালোকেশন পেয়ে আছে। ওকে। সো বেসিক্যালি এই যে এই পোর্শনগুলো হচ্ছে গিয়ে র্যামের অ্যালোকেটেড পার্টিশনস। ওকে। আর যেই র্যামের যেই সেগমেন্টগুলো বা যেই সেকশনগুলোতে হচ্ছে গিয়ে অথবা র্যামের যে স্পেসগুলোতে কোনো প্রসেস অ্যালোকেশন পায় নাই, অথবা যে র্যামের যে স্পেসগুলো হচ্ছে গিয়ে ফ্রি আছে, সেগুলোকে বলা হয় ফ্রি পার্টিশন বা হোল। আই রিপিট, র্যামের যে র্যামের যে র্যামের যে পোর্শনে কোনো না কোনো প্রসেস অ্যালোকেশন পেয়ে আছে সেগুলো হচ্ছে গিয়ে অ্যালোকেটেড পার্টিশনস। আর র্যামের যে পোর্শনে হচ্ছে গিয়ে কোনো প্রসেস অ্যালোকেশন পায় নাই অথবা সেই স্পেসগুলো ফ্রি আছে, দে আর নোন অ্যাজ ফ্রি পার্টিশন অর হোলস। ওকে, এতটুকু ক্লিয়ার? এইখানে দেখেন আমাদের টোটাল অ্যামাউন্ট অফ হোল বা অ্যাভেলেবল স্পেস কতটুকু আছে বলেন তো, এই ফিক্স সাইজ পার্টিশন করার পরে? 50, 20, 10, তাই না? তো তাহলে কত থাকে? 80 বাইটস, তাই না? ইয়েস অর নো? Yes, sir. 80 বাইটস আছে। এখন মনে করেন র্যামে একটা প্রসেস আসলো, যেটা একটু আগে কোশ্চেন করেছিলেন আপনি মিস, পি4। র্যামে একটা প্রসেস আসলো পি4, যার সাইজ হচ্ছে গিয়ে 65 বাইটস। এইটাকে কি অ্যালোকেট করা যাবে? অ্যাকর্ডিং টু ফিক্স সাইজ পার্টিশন এইটাকে অ্যালোকেট করা যাবে না। কারণটা কি? অলদো র্যামে টোটাল অ্যামাউন্ট অফ হোল বা টোটাল অ্যামাউন্ট অফ অ্যাভেইলেবল স্পেসেস 80 জিবি আছে, কিন্তু সেই হোলগুলা বা অ্যাভেইলেবল স্পেসগুলা কন্টিজিউয়াসলি নাই। সো যেহেতু প্রসেস 4কে অ্যালোকেট করতে কন্টিজিউয়াসলি 65বাইটের স্পেস লাগবে, সেই 65 বাইটের কন্টিজিউয়াস কোনো হোল র্যামে নাই কারেন্টলি। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে
প্রসেস 4 কে অ্যালোকেট করা যাবে না। এইটাই হচ্ছে গিয়ে মেজর ড্রব্যাক অফ ফিক্স সাইজ পার্টিশন। ওকে, যেটা রিজনটা কি, রিজনটা হচ্ছে গিয়ে অ্যাভেলেবল স্পেস অনেক থাকে, কিন্তু সেই অ্যাভেলেবল স্পেসগুলা র্যামের বিভিন্ন সেগমেন্টে স্ক্যাটার্ড অবস্থাতে থাকে, সেগুলা কন্টিনিউয়াসলি থাকে না। দ্যাট ইজ ওয়াই হচ্ছে গিয়ে অনেক প্রসেসকে অ্যালোকেশন দেওয়া যায় না, এই কন্টিনিউয়াসলি ফ্রি স্পেস থাকে না বলে। ওকে, সো এই প্রবলেমটা বা এই ইস্যুটার সাথে ডিল করতেই হচ্ছে গিয়ে পরবর্তীতে ভ্যারিয়েবল পার্টিশনিংটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ওকে, সো ভ্যারিয়েবল পার্টিশনিংটা কি? সো ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে ইনিশিয়াল পার্টিশনটা তো থাকেই, যে দুইটা পার্টিশন, একটা হচ্ছে গিয়ে ওএস অ্যালোকেটেড থাকে, আরেকটা পোর্শনে হচ্ছে গিয়ে ডেডিকেট, মানে আরেকটা পোর্শন হচ্ছে গিয়ে ডেজিগনেটেড থাকে হচ্ছে গিয়ে প্রসেসগুলো অ্যালোকেট করার জন্য। সেটা তো থাকে। সো আমি ওএস একটা স্কিপ করলাম, যেহেতু ইউজার লেভেল থেকে অ্যালোকেশনের ক্ষেত্রে ওইটাতে কোনো ইনভলভমেন্ট নাই, প্লাস ওইটাতে কিছু করাও যায় না। সো ওএসটা আমি স্কিপ করলাম। আমরা জাস্ট র্যামের অতটুকু পোর্শন নিয়েই চিন্তা করি যতটুকু পোর্শনে প্রসেসকে অ্যালোকেট করা যায়। ওকে, সো ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে কি হয়, ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে যেটা করা হয়, প্রসেসের যতটুকু সাইজ সেইটার জন্য যদি হচ্ছে গিয়ে এনাফ পরিমাণে হোল বা অ্যাভেলেবল স্পেস পায়, তাহলে ওইটার অ্যালোকেশনটা যতটুকু সাইজ নেওয়া হয় ততটুকু সাইজেরই পার্টিশন কনসিডার করা হয়। ওকে, এখানে হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রসেসেস বা নাম্বার অফ পার্টিশনস ফিক্স না, বা ফিক্স সাইজের হয় না, এটা পুরাটাই প্রত্যেকটা পার্টিশনের সাইজ হয় ইকুইভ্যালেন্ট টু দ্য সাইজ অফ দ্যাট প্রসেস। ওকে, সো প্রসেস যতটুকু স্পেস নিয়ে অ্যালোকেশন নিচ্ছে, পার্টিশনটা ততটুকু স্পেসেরই হচ্ছে। আর ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে পার্টিশনের সাইজটা ফিক্সড না, এটা টোটালি ডিপেন্ডেন্ট অন সাইজ অফ দ্য প্রসেস। ওকে, সো মনে করি ফার্স্টে র্যামটা আছে এরকম। ওকে, মনে করেন এটা ভ্যারিয়েবল পার্টিশনিংয়ে। ওকে, সো ওএস ধরলাম, সো র্যামের এতটুকু স্পেস এমটি আছে। সো প্রসেস 1 আসলো, সো র্যামের এতটুকু স্পেস প্রসেস 1 মনে করেন অ্যালোকেট হইতে এতটুকু স্পেস লাগলো। ওকে, সো তাহলে এইখানে কয়টা পার্টিশনিং হলো? দুইটা পার্টিশনিং হলো, প্রসেস 1 একটা আর বাকিটা হোল। ওকে, বাকিটা হচ্ছে কি হোল। সো এরপর মনে করেন প্রসেস 2 আসলো। সো প্রসেস 2 আসলে যদি এনাফ স্পেস থাকে তাহলে তাকে অ্যালোকেশন দিবে ওএস প্রসেস 1। সো প্রসেস 2 অ্যালোকেট করতে এনাফ পরিমাণে স্পেস মনে করে র্যামে আছে, সো তাহলে তাকে এইখানে অ্যালোকেশন দিল। ওকে, প্রসেস 2। সো এরপর মনে করেন আবার প্রসেস, এইখানে পার্টিশন তাহলে কয়টা হলো? 3টা হয়ে গেল। প্রসেস 3 আসলো, সো র্যামে অ্যালোকেশন মনে করে দেয়া যাবে। ওকে, প্রসেস 1, প্রসেস 2 অ্যান্ড প্রসেস 3। সো এতটুকু অ্যালোকেশন। এখন দেখেন র্যামে আর কোনো হোল নাই বা র্যামে নেসেসারি নাই। সো প্রসেস 4 যদি আসে এই টাইমে, সো তার হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ স্পেসেস। সো এখন মনে করি কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে প্রসেস 3 হচ্ছে গিয়ে টার্মিনেট হয়ে গেল। ওকে, সো প্রসেস 2 আর প্রসেস 1 আছে, আর ওএস তো থাকবেই। সো তাহলে কি যে র্যামকে এই প্রসেস 4 কে হচ্ছে গিয়ে অ্যালোকেশন দেওয়া হবে। সো মনে করি প্রসেস 4 এতটুকু জায়গা নিয়ে অ্যালোকেশন পাইছে। সো এখন মনে করেন ইন দ্য মিন টাইম আবার প্রসেস 5 আসছে। সো প্রসেস 5 কে মনে করি অ্যালোকেশন দেওয়া যাবে। সো এইভাবে আসলে ভ্যারিয়েবল পার্টিশনিংটা কাজ করে, বুঝতে পারছেন? সো বেসিক্যালি প্রসেস 3 যখন টার্মিনেট হয়ে গেছে তখন হচ্ছে সে তার স্পেসটা রিলিজ করে দিছিল, যেই কারণে হচ্ছে গিয়ে পরবর্তীতে প্রসেস 4 অ্যালোকেশন নিতে পারছে। ওকে, সো দ্যাটস হাউ ভ্যারিয়েবল পার্টিশনিং ওয়ার্কস। এখানে কোনো ফিক্সড নাম্বার অফ পার্টিশনস থাকে না, পার্টিশনের সাইজ ডিপেন্ড করে হচ্ছে কি প্রসেসের সাইজের উপরে। ওকে, মানে সাইজটাও ফিক্স থাকে না। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? মানে প্রসেসের যতটুকু স্পেস লাগে ততটুকু হচ্ছে গিয়ে সে পার্টিশনের সাইজ দিতে পারবে, যদি র্যামে সাইজ মানে অ্যাভেলেবল স্পেস থাকে আর কি। সো ফিক্স সাইজ পার্টিশন আর ভ্যারিয়েবল পার্টিশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. সো এখানে দুইটা টার্ম আমরা দেখলাম, একটা হচ্ছে গিয়ে হোল। হোল মানে কি? হোল মানে হচ্ছে গিয়ে ব্লক অফ অ্যাভেলেবল মেমোরি। তার মানে হচ্ছে গিয়ে যেই মেমোরির যেই পোর্শনটাতে হচ্ছে গিয়ে প্রসেস অ্যালোকেশনের জন্য অ্যাভেলেবল, বা যে মেমোরির যেই পোর্শনটায় কোনো প্রসেস বা অপারেটিং সিস্টেম অ্যালোকেশন নেয় নাই, সেটাই হচ্ছে গিয়ে হোল। সিম্পল। দেন হচ্ছে গিয়ে ওয়েন এ প্রসেস অ্যারাইভস ইট ইজ অ্যালোকেটেড মেমোরি ফ্রম এ হোল লার্জ এনাফ টু অ্যাকোমোডেট ইট। সো বেসিক্যালি একটা প্রসেস যখন মানে এক্সিকিউট করার জন্য অ্যালোকেট করা হয়, তখন হচ্ছে কোনো একটা এমন কোনো একটা হোলে সেটাকে অ্যালোকেট করা হয়, যেটা হচ্ছে গিয়ে প্রসেসটাকে অ্যালোকেট করার জন্য ওইটার ওই হোলটার সাইজ হচ্ছে গিয়ে লার্জার এনাফ। ওকে, বা লার্জ এনাফ। দেন হচ্ছে গিয়ে প্রসেস এক্সিটিং ফ্রিজ ইটস পার্টিশন। সো একটা প্রসেস টার্মিনেট হয়ে গেলে বা এক্সিট করলে সে কি তার অকুপাই করা বা তার অ্যালোকেটেড স্পেসটা হচ্ছে গিয়ে রিলিজ করে দেয়, যেটা হচ্ছে গিয়ে কি ওই সাইজের একটা হোল ক্রিয়েট করে। ওকে,
অ্যাডজাসেন্ট ফ্রি পার্টিশনস কম্বাইন্ড। সো এই ভ্যারিয়েবল পার্টিশনে যেটা হয় সেটা হচ্ছে কি এই যে অ্যাডজাসেন্ট ফ্রি পার্টিশন, এই যে মনে করেন এইখান থেকে যদি প্রসেস 1 টার্মিনেট হয়ে যাইতো তাহলে হচ্ছে কি এই যে একটা পার্টিশন ফ্রি আছে এইখানে, আর এই যে আরেকটা পার্টিশন, দুইটা অ্যাডজাসেন্ট পার্টিশন না, তাহলে এই দুইটা হচ্ছে গিয়ে কম্বাইন হয়ে যাইতো, কম্বাইন হয়ে একটা পার্টিশনে রূপান্তরিত হতো। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল পার্টিশনের কনসেপ্ট। ওকে, দেন হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম মেইনটেইনস ইনফরমেশন অ্যাবাউট অ্যালোকেটেড পার্টিশন, মানে যেই পার্টিশনে প্রসেস অ্যালোকেটেড আছে, অ্যান্ড ফ্রি পার্টিশনস অর হোল, যেই পার্টিশনটা ফ্রি আছে বা কোনো প্রসেস অ্যালোকেট নাই, এগুলোর ইনফরমেশন ওএস অলওয়েজ রাখে। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবার কাছে? মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন, মানে ফিক্স সাইজ পার্টিশন, ভ্যারিয়েবল পার্টিশন, হোল, অ্যালোকেটেড পার্টিশনস, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইয়েস অর নো? নো স্যার। ওকে, দেন আমরা দেখব ডায়নামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, সো ডায়নামিক মেমোরি অ্যালোকেশনটা কি? এই যে র্যামকে বিভিন্ন পার্টিশনে ডিভাইড করার থ্রুতে এই হোলের উপর বেস করে বা হোলের সাইজ আর প্রসেসের সাইজের উপর বেস করে প্রসেসগুলো যে অ্যালোকেট করা হচ্ছে, এইটার জন্য কিছু অ্যালগোরিদমস ইউজ করা হয়। ওকে, যে র্যামে প্রসেসগুলো এই পার্টিশন, মানে বিভিন্ন র্যামকে বিভিন্ন পার্টিশনে ডিভাইড করে প্রত্যেকটা পার্টিশনে হোলের সাইজ অনুযায়ী প্রসেসকে অ্যালোকেট করা, এইটার জন্য 3 ধরনের অ্যালগোরিদম ইউজ করা হয়। দে আর বেসিক্যালি ফার্স্ট ফিট, বেস ফিট অ্যান্ড ওয়ার্স্ট ফিট অ্যালগোরিদম। বেসিক্যালি এই অ্যালগোরিদমগুলাই হচ্ছে গিয়ে ডায়নামিক স্টোরেজ অ্যালোকেশনের যে প্রবলেমটা সেটার সলিউশন হিসেবে ইউজ করা হয়। ওকে, ডায়নামিক স্টোরেজ অ্যালোকেশনের প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি এই যে কিভাবে এফিশিয়েন্টলি হচ্ছে গিয়ে বিভিন্ন পার্টিশনের বিভিন্ন হোলে হচ্ছে গিয়ে প্রসেসগুলোকে অ্যালোকেট করা যায়, এটাই হচ্ছে গিয়ে ডায়নামিক স্টোরেজ অ্যালোকেশনের প্রবলেম। আর সলিউশন কি? সলিউশন হিসেবে 3টা অ্যালগোরিদম ইউজ করা হয়। আমি স্টার্ট করার আগেই একবার বলে নিচ্ছি যে হচ্ছে কি এই যে 3টা অ্যালগোরিদম যে দেখবো, হয়তো বা আমার এক্সাম্পল দেখে মনে হইতে পারে কোনো একটা পার্টিকুলার অ্যালগোরিদম মোস্ট এফিশিয়েন্ট, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই যে 3টা অ্যালগোরিদম, এই 3টার একটাকেও কিন্তু আমরা বলতে পারি না যে এইটাই সবচাইতে এফিশিয়েন্ট। এইটা টোটালি ডিপেন্ড করে সিস্টেমের সিনারিওর উপরে, এটা এক এক সিনারিওতে এক একটা বেটার পারফর্ম করে। ওকে, আমি একটা এক্সাম্পলে দেখাইছি, সেই এক্সাম্পলে কোনো একটা বেটার পারফর্ম করছে, দ্যাট ডাজেন্ট মিন যে এইটাই এফিশিয়েন্ট। ওকে, এটা সিনারিওর উপর বেস করে এক একটা অ্যালগোরিদম এক এক কেসে বেটার পারফর্ম করে। ওকে, এই ডায়নামিক স্টোরেজ অ্যালোকেশনের যে অ্যালগোরিদমগুলো, এগুলো কোনোটাই কিন্তু মানে অপটিমাল না, এক এক সিনারিওতে এক একটা বেটার। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? এটা আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে কি আমি শিওর আমার আপনারা বই টই পড়বেন না, রেকর্ডিং দেখবেন, এরপরে আমার এক্সাম্পল দেখে নিজেরাই ধরে নেবেন হচ্ছে গিয়ে যে এইটাই মনে হয় বেটার এফিশিয়েন্ট সবচেয়ে। ওকে, এটা আপনাদেরকে ক্যালকুলেট করে, এটা যদি কখনো কোথাও আসে আপনাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে কোনটা এফিশিয়েন্ট। মানে এইখানে এই ফার্স্ট ফিট, বেস ফিট বা ওয়ার্স্ট ফিট কোনোটাই অপটিমাল না, এক এক সিনারিওতে এক একটা বেটার পারফর্ম করে। ওকে, আচ্ছা যাই হোক, সো ফার্স্টে আমরা ফার্স্ট ফিট অ্যালগোরিদম সম্পর্কে দেখি। ওকে, ফার্স্ট ফিট অ্যালগোরিদম। সো ফার্স্ট ফিট অ্যালগোরিদমের মেকানিজম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রসেসকে এমন একটা পার্টিশনে অ্যালোকেট করা, যেই পার্টিশনের বা প্রসেসকে এমন একটা হোলে অ্যালোকেট করা যেই হোলটা হচ্ছে গিয়ে প্রথমে পাওয়া যায়। ওকে, অ্যান্ড সেই হোলটা হচ্ছে গিয়ে প্রসেসকে অ্যালোকেট করার জন্য লার্জ এনাফ। আই রিপিট, প্রসেসকে এমন একটা হোলে অ্যালোকেট করা যেটা হচ্ছে কি প্রসেসকে এমন একটা হোলে অ্যালোকেট করা যেটা হচ্ছে গিয়ে প্রথমেই পাওয়া যায়, আর ওই প্রথমে পাওয়া হোলটাই হচ্ছে গিয়ে লার্জ এনাফ টু অ্যালোকেট দ্যাট প্রসেস। মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে জিনিসটা যদি আমি সিমুলেট করি তাহলে বুঝতে পারবেন। সো অ্যালোকেট দ্য প্রসেস ইন দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ, সিম্পল। তার মানে হচ্ছে গিয়ে প্রসেসকে ফার্স্ট এমন একটা হোলে অ্যালোকেট করা যেটা হচ্ছে গিয়ে প্রসেসকে অ্যালোকেট করার জন্য লার্জ এনাফ। সো মনে করি 3টা প্রসেস আছে। ওকে, 30 bytes, process 2 let's say 25 bytes, and then process 3 80 bytes. Okay, so ওএসটা ইগনোর করি কারণ হচ্ছে কি ওএস নিয়ে তো আমরা হাত লাগাই না ওই পোর্শন। ওকে, সো র্যাম মনে করি হচ্ছে কি পার্টিশন করা আছে 3টা পার্টিশনে। ওকে, সো প্রথমে হচ্ছে কি 50 বাইটস, পরের পার্টিশন মনে করি 35 বাইটস, আর পরেরটা হচ্ছে কি 100 বাইটস। ওকে, সো প্রসেস 1 আসলো প্রথমে, সো তাকে অ্যালোকেট করতে হবে এমন হলে যেটা হচ্ছে গিয়ে 30 বাইটস বা তার থেকে বড় স্পেস আছে ওই হোলটাতে। ওকে, সো সো দেখেন প্রথম পার্টিশনে কি আমরা সেটা পেয়ে যাচ্ছি না, যে 50 কি এমন একটা হোল না যেটা হচ্ছে গিয়ে প্রথমে পাওয়া গেছে, প্লাস হচ্ছে গিয়ে প্রসেসটাকে অ্যালোকেট করার মতো এনাফ স্পেস আছে, তাহলে কি ফার্স্ট ফিট অনুযায়ী প্রসেস 1 উইল বি অ্যালোকেটেড ইন দ্য
ফার্স্ট পার্টিশন, ওকে। অ্যান্ড এইখানে এমটি স্পেস কত থাকে, ওকে অ্যালোকেশন দেওয়ার পরে হোল কত থাকে, 30 বাইটের অ্যালোকেশন নিছে, হোল পার্টিশনের সাইজ 50, তাহলে হোল কত থাকে, 20। 20 বাইটস, ওকে। দেন হচ্ছে গিয়ে প্রসেস 2। তো ফার্স্ট পার্টিশনের এইখানে কত আছে, 20 বাইট আছে, এখানে অ্যালোকেট করা যাচ্ছে না, ওকে। এরপর সেকেন্ড পার্টিশনে আমি এখানে ইউজ করতেছি, ওকে। এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে পার্টিশনের ধরন কেমন হবে, এটা ডিপেন্ড করবে প্রবলেম স্টেটমেন্টের উপরে। এইখানে আমি মনে করেন ইউজ করতেছি ভ্যারিয়েবল সাইজ, ওকে। সো দ্যাট ইজ ওয়াই হচ্ছে কি মনে করেন ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা ফিক্স না, যে কোনো পার্টিশনে যে কোনো প্রসেস অ্যাড করতে পারবেন, ওকে। সো এখন তাহলে সেকেন্ডটা যাবে, সেকেন্ড পার্টিশনে কত আছে, 35 না, সো 35 আছে। সো এইখানে তো ফিট করা যাবে, তাই না? এইটাই কি এমন প্রথম হোল না প্রসেস টু অ্যালোকেট করার ক্ষেত্রে, যেটার কি সাইজ লার্জ এনাফ টু অ্যালোকেট ইট, ইয়েস অর নো? তাহলে P2 এইখানে অ্যালোকেট হলো, ওকে। সো এখানে কত থাকবে, 25 অ্যালোকেট হলে তাহলে হোল কত থাকে, 10 বাইট, 10 bytes। ওকে। সো এরপরে প্রসেস 3 আসলো, সো 80 বাইট। প্রথমটা চেক করবে 20 বাইট অ্যালোকেট করা যাবে না, এরপরে 10 বাইট অ্যালোকেট করা যাবে থার্ডটা। সো এইটাই কি ফার্স্ট এমন হল না যেটা লার্জ এনাফ টু অ্যালোকেট প্রসেস 3, ইয়েস অর নো? Yes, sir। সো তাহলে এখানে হোল কত থাকে, 20 20। bytes। এইখানে একটা জিনিস খেয়াল করেন, টোটাল অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল স্পেস বা হোল কত হয়, 20 30 20 50 না? এখন মনে করেন র্যামে একটা প্রসেস আসলো, প্রসেস 4, ওকে, যেটার সাইজ হচ্ছে গিয়ে লেটস সে 60 বাইটস। আচ্ছা 60 বাইট তো বড়ই হয়ে যায়, ওকে। যেটার সাইজ হচ্ছে গিয়ে মনে করেন 40 বাইটস। এইটাকে কি অ্যালোকেট করা যাবে, দেখেন তো। অ্যালোকেশনটা দেয়া যাচ্ছে না, রিজনটা কি, অলদো টোটাল অ্যাভেলেবল স্পেস ইজ লার্জার দ্যান দ্য প্রসেস সাইজ, বাট এখানে ইস্যুটা কি, হোলগুলা কন্টিজিউয়াসলি নাই, মানে টোটাল মানে ফ্রি মানে টোটাল অ্যাভেলেবল স্পেসগুলা হচ্ছে গিয়ে কন্টিজিউয়াসলি নাই, মানে কন্টিজিউয়াসলি এমন কোনো হোল নাই যেটার সাইজ হচ্ছে গিয়ে 40 বাইট বা তার থেকে বড়, ওকে। দ্যাটস দ্য রিজন প্রসেস 4 কে অ্যালোকেট করা যাচ্ছে না এখানে। সো দ্যাটস দ্য ড্রব্যাক অফ ফার্স্ট ফিট অ্যালগরিদম, ওকে। বুঝতে পারছেন প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কি হোলগুলা কন্টিজিউয়াসলি থাকে না, যে কারণে হচ্ছে কি অনেক সময় অনেক প্রসেসকে অ্যালোকেশন দেওয়া যায় না, ওকে। সো ফার্স্ট ফিট অ্যালগরিদম নিয়ে বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে অ্যান্ড দ্য ড্রব্যাক, ইজ ইট ক্লিয়ার টু স্যার তার এভরিওয়ান? মানে ফার্স্ট ফিতে কি সবসময় ফিক্সড পার্টিশন হয়? না 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 না, ফিক্স পার্টিশন না তো, এটা তো মনে করেন মানে পার্টিশনটা মানে পার্টিশনের সাইজ ফিক্স করে দেয়া হয়, বাট হচ্ছে গিয়ে মানে নাম্বার অফ পার্টিশন চাইলে, মানে বুঝছেন তো, নাম্বার অফ প্রসেস চাইলে বেশি করে দিতে পারেন, মানে বুঝছেন তো, মানে হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গিয়ে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিংটা কন্ট্রোল হয় না, বুঝতে পারছেন? স্যার। মানে পার্টিশনের সাইজগুলা ফিক্সড হয়, বাট পার্টিশন নাম্বার ফিক্স থাকে না, মানে হচ্ছে কি এই পার্টিশনে একটা প্রসেসই বসবে, এই টাইপের ইস্যুটা নাই, বুঝতে পারছেন? জি স্যার। এটা ডিপেন্ড করতেছে প্রবলেম স্টেটমেন্টের উপরে। এখন প্রবলেম স্টেটমেন্ট যদি আপনাকে বলে দেয় যে ফিক্স সাইজ পার্টিশন ইউজ করতেছে, আর ওইখানে যদি বলা থাকে এক্সপ্লিসিটলি যে হচ্ছে গিয়ে এই যে ফিক্স সাইজ মানে কি, আপনি তিনটার বেশি তো ইউজ, মানে যদি তিনটা থাকে পার্টিশন তাহলে কি তিনটার বেশি প্রসেস অ্যালোকেটই করতে পারবেন না, ইট ডাজন্ট ম্যাটার হোল আছে কিনা, বুঝতে পারছেন? জি স্যার। তখন যদি হোল থাকেও আপনি করতে পারবেন না, মানে হোল যদি মনে করেন হোল আছে 80 বাইট, প্রসেস আসছে 40 বাইটের, তো পারবেন না তখন, কারণ ওটাতে হচ্ছে কি নাম্বার অফ অ্যালোকেশন ফিক্স সাইজে। এটা মনে করেন ভ্যারিয়েবল পার্টিশনিং এর মতো, ওকে। মনে করেন আমি একটা সিনারিও বানায় নিছি, ওকে, মানে এগুলো তো আসলে বুঝছেন নিতে পারতো বোঝানোর জন্য জিনিসটা, সেগুলা প্রবলেম স্টেটমেন্টের উপর ডিপেন্ড করবে আপনার অ্যালোকেশন কেমন হবে, ওকে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন তাহলে আমরা দেখি নেক্সট পার্টিশন মেকানিজম, উইচ ইজ বেস্ট ফিট। সো বেস্ট ফিট পার্টিশনিং কি? সো বেস্ট ফিট কি, অ্যালোকেট দ্য স্মলেস্ট হোল দ্যাট ইজ বিগ এনাফ। তার মানে কি, এমন একটা হোলে প্রসেসকে অ্যালোকেশন দিতে হবে যেটাতে প্রসেসের অ্যালোকেশন দেওয়ার পরে হচ্ছে কি সবচাইতে স্মলেস্ট হোল ক্রিয়েট করে। আই রিপিট, প্রসেসকে এমন একটা হোলে অ্যালোকেশন দিতে হবে যেই হোলে অ্যালোকেশন দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্রসেসটা সবচাইতে ছোট হোল ক্রিয়েট করে। মাস্ট সার্চ এন্টায়ার লিস্ট। সো র্যামের অ্যাড্রেসগুলা যদি হচ্ছে গিয়ে মানে হোলগুলা মানে হচ্ছে গিয়ে পার্টিশনগুলা যদি মনে করেন সাইজ ওয়াইজ সর্ট করা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে সবগুলা হোলে গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে চেক করতে হবে, ওকে। আর
আনলেস অর্ডার্ড বাই সাইজ, যদি না হচ্ছে গিয়ে র্যামের হোলগুলা হচ্ছে গিয়ে সাইজ ওয়াইজ অর্ডার করা থাকে, লাইক মনে করেন 20, 30, 40, 50, অথবা উল্টাটা মনে করেন 100, 90, 80, এইভাবে যদি অর্ডার মানে সাইজ ওয়াইজ যদি অর্ডার করা না থাকে, তাহলে হচ্ছে গিয়ে র্যামের পুরাটা সবগুলা অ্যাভেলেবল স্লটে হচ্ছে গিয়ে সার্চ করতে হবে যে কোন পার্টিকুলার হোলে অ্যালোকেট করলে হচ্ছে গিয়ে স্মলেস্ট হোল ক্রিয়েট হয়। ওকে, সো বেস ফিটের মেকানিজম কি? মেইন মেকানিজম হচ্ছে গিয়ে এমন একটা হোলে প্রসেসকে অ্যালোকেট করতে হবে যেই হোলে প্রসেসটাকে অ্যালোকেট করার পর সবচেয়ে স্মলেস্ট অ্যামাউন্ট অফ সাইজের হোল ক্রিয়েট হয়। ওকে, সো লেটস চেক ইট। মনে করি P1 30 বাইটস, P2 25 বাইটস অ্যান্ড P3 80 বাইটস। র্যাম মনে করি পার্টিশন আছে 3টা। ওকে, 50, 35 and 100। ওকে, সো র্যামে P1 আগে। সো P1 এই হলে যদি এই পার্টিশনে বা এই হলে যদি P1 কে যদি অ্যালোকেট করা হয়, তাহলে কত কত বাইটের হোল ক্রিয়েট হয়? 20, তাই না? সো তাহলে আমরা চেক করি নেক্সটটা, যেহেতু সাইজ ওয়াইজ নাই ইয়াগুলো, আমাদেরকে পুরাটাই চেক করতে হবে। এই হলে এই পার্টিশনে করলে বা এই হলে